নমস্কার, আমি স্নেহাশিস। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এল নিনো এবং লা নিনোর উৎপত্তি এবং তার সঙ্গে মৌসুমী বায়ু সম্পর্ক। সকলকেই আমাদের ইউটিউব চ্যানেল স্ট্রিমে স্বাগত। আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কোনো প্রয়োজনীয় তথ্য জানার থাকলে কমেন্ট করতে ভুলবে না। তার সাথে সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথমেই আমরা জেনে নেব যে এল নিনো এল নিনো জানতে গেলে আমাদের বায়ুমণ্ডলীয় কতগুলো বিষয় আগে জেনে নিতে হবে। তার মধ্যে একটি বিষয় জানতে হবে, সেটি হলো বায়ুর চাপ কক্ষ কি। বায়ুর চাপ কক্ষ কাকে বলে? ধরে নিলাম যে এটি হলো একটি নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল। এবার এই নিম্নচাপ অঞ্চলের মধ্যে আমরা ধরলাম যে এই অংশটা হচ্ছে জলভাগ আর এই অংশটা হচ্ছে স্থলভাগ। স্থলভাগের মধ্যে আবার বিভিন্নতা দেখতে পাওয়া যায়। এই অংশ বনভূমি, এটা সমভূমি, এটা মালভূমি আর এটা হচ্ছে মরুভূমি। এবার আমরা জানি যে সমুদ্রের জল যেহেতু একই উপাদান দ্বারা গঠিত, সেই জন্য তাপ গ্রহণ এবং তাপ বর্জন করার ক্ষমতা একই বা সমধর্মী। এই স্থলভাগে ভূমিরূপের বৈচিত্র্যতা রয়েছে বা বিভিন্নতা রয়েছে। আমরা জানি যেহেতু এই বনভূমি অঞ্চলে তাপ গ্রহণ করার ক্ষমতা কম, কারণ গাছপালা রয়েছে বলে সূর্যের আলো ভূপৃষ্ঠ বেশি শোষণ করতে পারে না। সমভূমিতে তাপ গ্রহণ করার ক্ষমতা কম থাকে, তার কারণ হচ্ছে কিন্তু বনভূমি থেকে বেশি। তার কারণ হচ্ছে সমভূমি প্রায় সমতল এবং এখানে বেশি পরিমাণে মাটি থাকে, আর মাটি তাপ গ্রহণ খুব তাড়াতাড়ি করতে পারে না। এবার হলো মালভূমি বনভূমি, সমভূমি বা সমুদ্র থেকে তাপ গ্রহণ করার ক্ষমতা অনেকটা বেশি। তার কারণ হচ্ছে মরুভূমি শিলা দ্বারা গঠিত। শিলা তাপ দ্রুত শোষণ করে বা তাপ বেশি শোষণ করতে পারে না, কিন্তু শিলা দ্রুত উত্তপ্ত হয়ে যায়, যার ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। আর মরুভূমি সূর্যের আলোকে বিকিরিত করে এবং বিকিরিত তাপ বায়ুমণ্ডল তাড়াতাড়ি শুষে নেয় বলে মরুভূমির বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত। তাহলে আমরা দেখলাম যে গোটাটাই নিম্নচাপ অঞ্চল হওয়া সত্ত্বেও নিম্নচাপ অঞ্চলের মধ্যে এই অংশটা কি অধিক নিম্নচাপ বা অধিক উষ্ণ, সেই জন্য এই অংশ অধিক নিম্নচাপ, এই অংশ অপেক্ষাকৃত কম নিম্নচাপ, এই অংশ মধ্যম নিম্নচাপ, এই অংশ প্রায় নিম্নচাপের পরিমাণ আরো কম, আর এই অংশ আরো কম। তাহলে দেখলাম যে নিম্নচাপ অঞ্চলের মধ্যে কম নিম্নচাপ, মাঝারি নিম্নচাপ, বেশি নিম্নচাপ, অনেক বেশি নিম্নচাপ এবং সর্বাপেক্ষা বেশি নিম্নচাপ। তার একই বায়ুর চাপ অঞ্চলের মধ্যে ভিন্ন রকমের বায়ুর চাপের বিভিন্নতা, আর এই বিভিন্নতা যুক্ত এক একটা স্থান কি বলা হয়ে থাকে, এক একটি কক্ষ বা ঘর, এগুলোকে বলা হয়ে থাকে বায়ুর চাপ কক্ষ। আর এই বায়ুর চাপ কক্ষই ওয়াকার সংবহনের সৃষ্টি করে। ওয়াকার কোষ বা ওয়াকার সংবহন হলো, আমরা জানলাম যে স্থলভাগ এবং জলভাগের মধ্যে যেহেতু উপাদানের বৈচিত্র্য রয়েছে, স্থলভাগ এবং জলভাগে এই উপাদানের বৈচিত্র্যের জন্য গ্রহণ এবং তাপ বর্জন করার মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়, যার ফলে কোনো অংশ বেশি উত্তপ্ত হয়, কোনো অংশ কম উত্তপ্ত হয়। এখানে দেখতে পাওয়া যায় যে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে, বিশেষ করে মধ্য আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, এই জায়গাগুলো যেহেতু স্থলভাগ দ্বারা গঠিত, সে কারণে এই অংশ বেশি উষ্ণ হয়ে থাকে। বেশি উষ্ণ হওয়ার ফলে এই অংশে নিম্নচাপ বিরাজ করবে। অপরদিকে আবার জলভাগ যুক্ত অঞ্চল, অর্থাৎ ভারত মহাসাগর, এদিকে আটলান্টিক মহাসাগর, এদিকে প্রশান্ত মহাসাগর, এই অংশগুলো যেহেতু মহাসাগরীয় অঞ্চল, সেই জন্য দেখা যায় যে নিরক্ষরেখার কাছাকাছি জলভাগগুলোতে উচ্চচাপ বিরাজ করে। তার ফলে এই একই অংশে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল গোটাটাই দেখতে পাওয়া যাচ্ছে নিম্নচাপ, কিন্তু এই নিম্নচাপের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে কোথাও বেশি নিম্নচাপ, কোথাও কম নিম্নচাপ। অর্থাৎ এই অংশগুলোতে দেখা গেল যে বেশি নিম্নচাপ এবং মহাসাগরগুলো অংশে কম নিম্নচাপ, বা আমরা বলতে পারি কিছুটা হলেও উচ্চচাপ। তো আমরা জানি যে ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়, আয়ন বায়ু প্রবাহিত হয় ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে।
তাহলে এটি হচ্ছে উত্তর দক্ষিণে প্রবাহিত হচ্ছে, একটি বায়ুচাপ বলয় থেকে আরেকটি বায়ুচাপ বলয়ে প্রবাহিত হচ্ছে উত্তর দক্ষিণে। কিন্তু একই বায়ুচাপ বলয়ের মধ্যে আবার পূর্ব পশ্চিমে বায়ু প্রবাহিত হয়। কিরকম বায়ু প্রবাহিত হয়? এই যে নিম্নচাপ অঞ্চলগুলো স্থলভাগে এবং জলভাগে উচ্চচাপ অঞ্চলগুলো, সেই জলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে স্থলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহ দেখতে পাওয়া যায়। আর এই যে বায়ু প্রবাহিত হচ্ছে তার ফলে একটি কোষের সৃষ্টি হচ্ছে। যেহেতু এই অঞ্চলে নিম্নচাপ, এখানকার বায়ু গরম হয়ে উপরে উঠে যাচ্ছে, আবর্তন গতির প্রভাবে ছিটকে আবার ঠান্ডা হয়ে উচ্চচাপ অঞ্চলে পড়ছে, আবার উচ্চচাপ অঞ্চল থেকে ঠান্ডা বায়ু এই নিম্নচাপ অঞ্চলে ফাঁকা স্থান দখল করার জন্য ছুটে আসছে। এই যে একটি কোষের সৃষ্টি হলো বা এই যে একটি চক্রের সৃষ্টি হলো, এই চক্রকেই বলা হয়ে থাকে ওয়াকার কোষ বা ওয়াকার চক্র বা ওয়াকার সংবহন। তার সঙ্গে এই এল নিনো বা লা নিনোর একটি গভীর যোগ রয়েছে। এল নিনোর ক্ষেত্রে এই বায়ুর চাপ কক্ষ এবং ওয়াকার সঞ্চালন এই দুটো বিশেষ গুরুত্বপূর্ণ। এই ওয়াকার সঞ্চালনের দুটি অবস্থান দেখতে পাওয়া যায়। প্রথমত স্বাভাবিকভাবে যেটা দেখা যায় যে মধ্য আফ্রিকা, ভারত এবং ইন্দোনেশিয়া এগুলো যেহেতু স্থলভাগ, এই স্থলভাগীয় অংশে উষ্ণতা বেশি হওয়ার কারণে এই অংশে নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে এবং এই অংশের বায়ু সর্বদা ঊর্ধ্বমুখী হয়। অপরদিকে এই দক্ষিণ আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরের পশ্চিমাংশ আর এদিকে প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে দেখতে পাওয়া যায় এই অংশে উচ্চচাপ বিরাজ করে। এইভাবে দেখা যায় যে কোনো অংশে নিম্নচাপ, কোনো অংশে উচ্চচাপ, অর্থাৎ জলভাগে দেখা যাচ্ছে উচ্চচাপ এবং স্থলভাগে দেখতে পাওয়া যাচ্ছে নিম্নচাপ। এই যে অবস্থান, এটাকে ওয়াকার সঞ্চালনের হাই ফেজ বলা হয়ে থাকে। আর যেহেতু এই উচ্চচাপ যুক্ত অঞ্চলগুলোতে বায়ু সবসময় নিম্নমুখী, ঠান্ডা ভারী বায়ু নিম্নমুখী, সে কারণে এই অংশে বৃষ্টিপাত হয় না। আর নিম্নচাপ যুক্ত অঞ্চল অর্থাৎ মধ্য আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া এই জায়গায় যেহেতু নিম্নচাপ বিরাজ করছে, এখানকার বায়ু উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, যে কারণে এই অংশে দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। ওয়াকার সঞ্চালনে এই হাই ফেজের সঙ্গে এল নিনোর উৎপত্তির কোনো রকম সম্পর্ক নেই। কিন্তু এর যখন বিপরীত অবস্থা দেখতে পাওয়া যায়, অর্থাৎ যে জায়গাগুলোয় উচ্চচাপ বিরাজ করেছিল সেই জায়গায় যদি নিম্নচাপ এবং যে জায়গাগুলোয় নিম্নচাপ বিরাজ করেছে সেই জায়গাগুলোয় যদি উচ্চচাপ দেখতে পাওয়া যায়, তখন এই যে ওয়াকার সঞ্চালন বা ওয়াকার কক্ষ, সেটা যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলছে লো ফেজ। আর এই লো ফেজ অবস্থান করে কেন কেন এই অংশে নিম্নচাপ বিরাজ করবে উচ্চচাপের জায়গায়? তার কারণটা বলতে গেলেই এল নিনো সৃষ্টির বিষয়টা পরিষ্কারভাবে বোঝা যায়। এই অংশে উচ্চচাপের জায়গায় নিম্নচাপ সৃষ্টি হবে কেন? তার কারণ হচ্ছে এটা প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরীয় পাত আমেরিকা পাতের নিচে আস্তে আস্তে ঢুকছে। যেহেতু প্রশান্ত মহাসাগরীয় পাত ভারী হয় মহাদেশীয় পাতের থেকে, সে কারণে মহাদেশীয় পাতের নিচে মহাসাগরীয় পাতটি প্রবেশ করে। এখানে রয়েছে নাজকা পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাত। এই প্রশান্ত মহাসাগরীয় পাত এবং নাজকা পাত দক্ষিণ আমেরিকা পাতের নিচে প্রবেশ করছে। আর আমরা জানি যে প্রশান্ত মহাসাগরীয় পাত সব থেকে দ্রুতগামী পাত। তো এই পাত যখন দক্ষিণ আমেরিকা পাতের নিচে প্রবেশ করছে, তার ফলে এই অংশে দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে অগ্নুদ্গম হতে। এই অংশে যখনই অগ্নুদ্গম হচ্ছে, ম্যাগমা বেরিয়ে আসছে, ম্যাগমা সংস্পর্শে এসে এই অংশের সমুদ্রের জলও অনেক বেশি উষ্ণ হয়ে যাচ্ছে। আর আমরা জেনেছি যে সমুদ্র স্রোত কিন্তু কোনো উপকূলে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে। এবার এখানে যেটা বলার সেটা হচ্ছে নিরক্ষরেখার কাছ দিয়ে উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এই অংশের নিচে কুমেরু অঞ্চল দিয়ে শীতল কুমেরু স্রোত প্রবাহিত হয়। আর এই কুমেরু স্রোতই পেরু অঞ্চলে ধাক্কা লেগে দুটি ভাগে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে একটি শাখা, এই কুমেরু স্রোতের একটি শাখা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর আস্তে
আস্তে উপরের দিকে অর্থাৎ উত্তরাভিমুখী হয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। এটা স্বাভাবিক অবস্থায় দেখতে পাওয়া যায়। তাহলে এটি শীতল স্রোত, যেহেতু কুমেরু শীতল অঞ্চলের মধ্যে দিয়ে আসছে সেই জন্য এই স্রোতটি শীতল স্রোত, আর এই স্রোতের নাম হচ্ছে হামবোল্ট স্রোত বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখছি যে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর হামবোল্ট নামক একটি শীতল স্রোত প্রবাহিত হচ্ছে, যে কারণে দেখতে পাওয়া গেছে যে এই অংশে অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে উচ্চচাপ বিরাজ করছিল। কিন্তু আমরা বলেছি এর যখন বিপরীত অবস্থা হয়, অর্থাৎ ওয়াকার সঞ্চালনের যখন লো ফেজ দেখতে পাওয়া যায়, লো ফেজ মানে এই অংশে উচ্চচাপের জায়গায় যখন নিম্নচাপ সৃষ্টি হবে। নিম্নচাপ কেন সৃষ্টি হবে? বলা হলো যে এই প্রশান্ত মহাসাগরীয় পাত যেহেতু দক্ষিণ আমেরিকা পাতের নিচে প্রবেশ করছে এবং নাচকা পাতও দক্ষিণ আমেরিকা পাতের নিচে প্রবেশ করছে, যার ফলে এই অংশে অগ্নুদ্গমের সৃষ্টি হয়। অগ্নুদ্গমের সৃষ্টি হওয়ার ফলে এই অংশের সমুদ্রের জল অনেক বেশি উষ্ণ হয়ে পড়ে। সমুদ্রের জল যখনই উষ্ণ হবে তখনই তার ঘনত্ব কমে যাবে, ঘনত্ব কমে গেলে সে হালকা হবে। আর আমরা জানি যে হালকা স্রোত উপর দিক দিয়ে বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়। আর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ যদি ব্যাখ্যা করা যায় তাহলেই সেখানে দেখা যাবে যে কম ঘনত্বের জল বেশি ঘনত্বের দিকে এগোতে থাকে বহিঃস্রোত রূপে উপর দিক দিয়ে। সে কারণে যখন এখানে অগ্নুৎপাত অধিক পরিমাণে হয়, এই অধিক অগ্নুৎপাতের ফলে এই অংশের জল গরম হয়ে যায়। তার ফলে এই হামবোল্ট স্রোত অর্থাৎ উত্তর দিকে উত্তরাভিমুখী স্রোতের পরিবর্তে যেহেতু এই অংশে সমুদ্রের জল উষ্ণ হয়ে গেছে, সেহেতু সেই উষ্ণ জল শীতল অঞ্চলের দিকে আসতে থাকবে বহিঃস্রোত রূপে। এই স্রোতের উপর দিয়ে একটি উষ্ণ স্রোত উত্তর দিকের পরিবর্তে দক্ষিণ দিকে প্রবাহিত হতে দেখতে পাওয়া যায়। আর এই উষ্ণ স্রোতের প্রভাবে এই অংশে তখন আর উচ্চচাপের সৃষ্টি হয় না। উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে এই অংশে তখন নিম্নচাপ লক্ষ্য করা যায়। আর নিম্নচাপ কেন হচ্ছে? কারণ এই অংশ দিয়ে একটি উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে। এই যে উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে, এই উষ্ণ স্রোতকে অর্থাৎ দক্ষিণাভিমুখী যে উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে বলা হয়ে থাকে এল নিনো। এল নিনো একটি হলো উষ্ণ স্রোত, যে উষ্ণ স্রোতটা উত্তর থেকে দক্ষিণ দিকে চিলি, পেরু, ইকুয়েডর এই দেশগুলো অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয়। একে বলা হয়ে থাকে এল নিনো স্রোত। এবার আমরা দেখি যে এই এল নিনোর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্কটা কিরূপ। দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে যেটি প্রবাহিত হতো নিরক্ষরেখা বরাবর বা আইটিসিজ এর ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বরাবর মোটামুটি ভাবে 20 থেকে 10 ডিগ্রি উভয় গোলার্ধে অক্ষাংশের মধ্যে এই আয়ন বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। এবার দেখা যাচ্ছে যে যখন এখানে উচ্চচাপ অবস্থা ছিল, অর্থাৎ যখন এল নিনো সৃষ্টি হয়নি, স্বাভাবিক অবস্থায় যেহেতু এখানে উচ্চচাপ, তার ফলে এই অংশে বায়ু কম যায়। এই অংশে যেহেতু নিম্নচাপ বিরাজ করছে, নিম্নচাপ বিরাজ করার ফলে এখানকার বায়ু গরম হয়ে ঊর্ধ্বমুখী হয়েছে। এই অংশে শূন্যস্থানের সৃষ্টি হয়েছে, আর এই শূন্যস্থান পূরণের জন্য দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বেশিরভাগটাই এই অংশে অর্থাৎ ভারত, ইন্দোনেশিয়া এই অংশে চলে আসে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এই অংশে উচ্চচাপ হওয়ার ফলে এই অংশে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যায় না। দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বা মৌসুমী বায়ু যাই বলি না কেন, যেটি ভারত মহাসাগর থেকে যখন ভারতের দিকে প্রবেশ করে তখন দেখতে পাওয়া যায় এখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল বলে এই অংশে সমস্তটাই চলে আসছে। কিন্তু যখনই এল নিনো সৃষ্টি হলো, এই এল নিনো এই অংশে উচ্চচাপের জায়গায় নিম্নচাপ করে দিল। নিম্নচাপ করে দেওয়ার ফলে এই অংশেরও বায়ু তখন ঊর্ধ্বমুখী হয়েছে, উপরে উঠে গেছে, তার ফলে এখানটাও বায়ু শূন্য। তখন কি হয়, এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তখন আর পুরো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এই ভারত, ইন্দোনেশিয়ার দিকে আসছে না, কিছু বায়ু এই দিকেও চলে আসছে, অর্থাৎ চিলি, পেরু, ইকুয়েডর অর্থাৎ দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূল বরাবর যাচ্ছে, যার ফলে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর এল নিনোর প্রভাবেই দেখতে পাওয়া যায় যে চিলি, পেরু, ইকুয়েডর এই সমস্ত দেশগুলোর অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তার ফলে এই অংশে বন্যার সৃষ্টি হয়। আর অস্ট্রেলিয়া,
ইন্দোনেশিয়া, ভারত এই অংশের যে নিম্নচাপ অঞ্চল ছিল সেই নিম্নচাপটা দুর্বল হয়ে পড়ে। দুর্বল হওয়ার ফলে মৌসুমী বায়ু বা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু সেটি বেশি প্রবেশ করতে পারে না, যার ফলে এই অংশে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, অর্থাৎ মৌসুমী বায়ু কম পরিমাণে আসার ফলে বৃষ্টিপাত কম হয়, আর বৃষ্টিপাত কম হওয়ার ফলে খরার সৃষ্টি হয়ে থাকে। এইভাবে দেখা যায় যে এল নিনো মৌসুমী বায়ুকে বা মৌসুমী বায়ুর উৎপত্তিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করছে। এল নিনোর আসার নির্দিষ্ট কোনো সময় নেই। এল নিনো স্থায়ী থাকে 7 থেকে 12 মাস পর্যন্ত। তার ফলে মোটামুটি ভাবে দেখতে পাওয়া যায় যে ডিসেম্বর মাসে, নভেম্বর ডিসেম্বর মাসে এই এল নিনো প্রকোপটা বেশি হয়ে থাকে। তার কারণ হচ্ছে এই অংশে তখন গ্রীষ্মকাল চলে, যার ফলে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল চলে, যার ফলে এই দক্ষিণ গোলার্ধে এল নিনোর প্রভাবটা বেশি লক্ষ্য করা যায়। সে কারণে এই এল নিনোর প্রভাবে যে স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটছে, অর্থাৎ একটা দোলাচলের সৃষ্টি হচ্ছে। কি দোলাচলের সৃষ্টি হচ্ছে? যে জায়গাগুলোয় নিম্নচাপ হওয়ার কথা সেই জায়গায় নিম্নচাপের পরিমাণটা কমে যাচ্ছে, এবং যে জায়গাগুলো উচ্চচাপ যুক্ত স্থান সেই জায়গার উচ্চচাপের পরিমাণটা কমে গিয়ে সেটা নিম্নচাপ হয়ে যাচ্ছে। তার ফলে বায়ু প্রবাহেরও একটা প্রভেদ লক্ষ্য করা যাচ্ছে বা বায়ু প্রবাহের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর এই বায়ু প্রবাহে ব্যাপক পরিবর্তনের ফলে বৃষ্টিপাত বা জলবায়ুর উপরও বিশেষভাবে প্রভাব বিস্তার করে। আর বায়ু প্রবাহের এই পরিবর্তনকেই বলা হয়ে থাকে দক্ষিণী দোলন বা সাদান অসিলেশন। অর্থাৎ যেহেতু একটা দোলাচলের সৃষ্টি হচ্ছে, জলবায়ুর ব্যাপক পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, সে কারণে একে দক্ষিণী দোলন বলা হয়ে থাকে। তার সাথে সাথে মৌসুমী বায়ুর প্রভাবটাকেও কমিয়ে দিচ্ছে ভারতীয় উপমহাদেশে, যার ফলে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণও কমে যাচ্ছে। আর যেহেতু ডিসেম্বর মাসে প্রভাবটা বেশি দেখতে পাওয়া যায়, সেই জন্য সেই সময় ক্রিসমাস বা বড়দিন, সে কারণে সেই যিশুর জন্মের সঙ্গে এর উৎপত্তি বা এর আবির্ভাবের একটি সম্পর্ক তৈরি করে এই এল নিনো স্রোতকে দুরন্ত বালকের সঙ্গে তুলনা করে এর নাম দেওয়া হয়েছে এল নিনো। অর্থাৎ এল নিনো একটি স্পেনীয় শব্দ, যার অর্থ শিশু খ্রিস্ট বা দুরন্ত বালক। ভারতেও আমরা এর প্রভাব দেখতে পেলাম যে এল নিনো যে বছর আসে সে বছর দেখতে পাওয়া যায় যে ভারতে খরা সৃষ্টি হয়ে থাকে, কারণ মৌসুমী বায়ু অনিশ্চয়তা সৃষ্টি হয় বলে। এল নিনো আসার নির্দিষ্ট কোনো সময় নেই, প্রতি বছর এল নিনো কিন্তু লক্ষ্য করা যায় না। এল নিনো মোটামুটি ভাবে 4 থেকে 7 বছর অন্তর দেখতে পাওয়া যায়। এবার 4 বছর অন্তর বা 7 বছর অন্তর যে কোনো সময় হতে পারে, বা 2 বছর পর পরও এল নিনো লক্ষ্য করা যেতে পারে। তার কারণ এটি কার উপর নির্ভর করে? এটি নির্ভর করে পাতের অধোগমন, অর্থাৎ যত পাত তাড়াতাড়ি নিচের দিকে যাবে এবং সেই অংশে অনেক বেশি অগ্নুদ্গম হবে। যখনই বেশি অগ্নুদ্গম হবে তখনই এই অংশ উষ্ণ হয়ে গিয়ে এল নিনো সৃষ্টি করবে। সে কারণে এল নিনো কোন সময় হবে বা কোন বছর হবে সেটা কিন্তু আগে থেকে বলা যায় না, বা নির্দিষ্ট ইন্টারভ্যালে বা ব্যবধানে কিন্তু এল নিনো আসে না। এল নিনো মৌসুমী বায়ুকে নিয়ন্ত্রণ করে। মৌসুমী বায়ুর অনিশ্চয়তার অন্যতম একটি কারণ হলো এল নিনো। তবে এল নিনো হলে মৌসুমী বায়ু অনিশ্চিত হবে এবং মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত কম হবে। তবে এল নিনো না হলেও মৌসুমী বায়ু অনিশ্চয়তা বা বৃষ্টিপাত কম হতে দেখতে পাওয়া যায়, কারণ মৌসুমী বায়ুকে আরো বেশ কিছু বায়ুমণ্ডলীয় উপাদান নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আমরা আসি লা নিনা। লা নিনার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে স্বাভাবিকভাবে যখন ওয়াকার সঞ্চালনের হাই ফেজ দেখতে পাওয়া যায়, তখন ভারত, ইন্দোনেশিয়া বা প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে স্বাভাবিকভাবে নিম্নচাপের সৃষ্টি হয়। এবার কোনো বছর যদি এই নিম্নচাপের প্রভাব যদি বেশি হয়ে থাকে, তার ফলে দেখতে পাওয়া যায় যে এই নিম্নচাপের প্রভাবে এই অংশে অধিক পরিমাণে জল বাষ্পীভূত হচ্ছে, আর অধিক জল বাষ্পীভূত হওয়ার ফলে এই অংশে সমুদ্রের জলতল নেমে যায়। আর এই অংশে সমুদ্রের জলতল নেমে যাওয়ার ফলে এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত, সেই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের গতি বেড়ে যায়, কারণ এই অংশে জলের যোগান দেওয়ার জন্য দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল থেকে অধিক পরিমাণে জল দ্রুত বেগে দক্ষিণ নিরক্ষীয় স্রোত রূপে
পূর্ব থেকে পশ্চিম দিকে আসতে থাকে। এই অংশে গতি বেড়ে যাওয়ার ফলে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে জলতলের পরিমাণ কমে যায় বা জল কমে যায়। এই অংশের জলতল নেমে যাওয়ার জন্য এই অংশের জল পূরণের জন্য এই হামবোল্ট স্রোত বেশি পরিমাণে আসে। আর যখনই হামবোল্ট স্রোতের বেশি জলপ্রবাহ দেখতে পাওয়া যায়, এই বেশি জলপ্রবাহের ফলে শীতলতা বেড়ে যায়। আর অধিক শীতল জল চলে আসার ফলে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে উষ্ণতা স্বাভাবিকের থেকে অনেকটা কমে যায়, প্রায় 3 থেকে 4 ডিগ্রি কমে যায়। আর যখনই 3 থেকে 4 ডিগ্রি কমে যায়, আর তখনই যেই অধিক শীতল বা অনেক বেশি পরিমাণে শীতল স্রোতে সৃষ্টি হচ্ছে, সেই স্রোতটা কি বলা হয়ে থাকে? লা নিনো বা লা নিনা। এর প্রভাবে দেখা যায় যে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের যে উচ্চচাপ, সেই উচ্চচাপের প্রবলতা আরো বৃদ্ধি পায়, অর্থাৎ উচ্চচাপ বেশি হয়ে থাকে। আর অধিক উচ্চচাপের ফলে যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, সেই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু সবটাই চলে আসে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর, অর্থাৎ ভারত, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া। যার ফলে এই অংশে অধিক উচ্চচাপের ফলে এই অংশে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাব খুবই কমে যায়, যে কারণে এই অংশে বৃষ্টিপাত হয় না। তারপরে চিলি, পেরু, ইকুয়েডর এই সমস্ত দেশগুলোতে যে বছর লা নিনা হয়, সে বছর খরার সৃষ্টি হয়। আর ভারত বা তৎসংলগ্ন অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত জায়গায় অধিক পরিমাণে আয়ন বায়ু আসার ফলে বা মৌসুমী বায়ু আসার ফলে সেই অংশে বন্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম যে ওয়াকার সঞ্চালন পুরোপুরিভাবে এল নিনো এবং লা নিনোর উৎপত্তিকে নিয়ন্ত্রণ করলো। যেহেতু এল নিনোর প্রভাবে লা নিনোর মতো অত বেশি বা এত বেশি জলবায়ুর কোনো পরিবর্তন বা জলবায়ুর উপর খুব বেশি প্রভাব পড়ে না বলে একে ছোট্ট বালিকার সঙ্গে তুলনা করা হয়েছে। সেই জন্য স্পেনীয় শব্দ লা নিনা অর্থাৎ ছোট্ট বালিকা নাম দেওয়া হয়েছে এই শীতল সমুদ্র স্রোতকে। আর যে বছর এল নিনো এবং লা নিনো কোনো প্রভাবই দেখা যায় না, সেই বছরকে বলা হয়ে থাকে লা নাদা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এর জন্য কোনো চার্জ লাগে না। আর সাবস্ক্রাইবের পাশের যে বেল আইকনটি আছে সেটি অল করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা খুব সহজেই। ধন্যবাদ।